সেটা হলো যে টাইট্রেশন যদি তোমার ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে টাইট্রেশন যদি 2 বার করতে হয় এবং সেই 2 বারে মানে তোমার যাকে দিয়ে আমরা ঘনমাত্রাটা নির্ণয় করব, যেমন এখানে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করবো, আমরা হেল্প নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন 2 বার টাইট্রেশন করলাম, কিন্তু 2 বারে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ এবং ঘনমাত্রা 2 রকম। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি সেটি আমরা আলোচনা করছিলাম গত 2 দিন ধরে। যাই হোক, আমি এইটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বাস্তবিক কিছু উদাহরণের কথা আমি বলেছিলাম। তো তার উপরে ভিত্তি করে মানে সেই উদাহরণগুলো যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে এই প্রবলেমগুলো মানে সলভ করা একেবারেই সহজ হয়ে যাবে। তার মধ্যে যেটা মেইন যে আকর্ষণ, যে আমরা 2 ধরনের যে একই বস্তু কিন্তু দুই ধরনের যে ঘনমাত্রা যে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা মানে ক্যালকুলেশনটা কীভাবে করবো। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করার নিয়মটা হচ্ছে এরকম যে আমরা দুইটা সলিউশনের ঘনমাত্রা বলতে, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বস্তু একটাই, কিন্তু এখানে সেম মোলার, আর এই পরে যে সলিউশন সোডিয়াম অক্সাইড ব্যবহার করছি সেখানে 0.26 মোলার, অর্থাৎ দুই ধরনের ঘনমাত্রা। তো এই 2 ধরনের ঘনমাত্রাকে আমরা একটা নির্দিষ্ট ঘনমাত্রা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি করব, যে আমরা 2 বার টাইট্রেশন করি অথবা 3 বারই করি, যতবারই করি না কেন, শুধুমাত্র সবগুলোকে একসঙ্গে যোগ করে দিলেই আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু যেহেতু এখানে ঘনমাত্রাটা আলাদা, এই জন্য আমরা সরাসরি একসঙ্গে যোগ করতে পারছি না। এই সরাসরি একসঙ্গে যোগ করার জন্য আমাদের কি করতে হবে, এই ঘনমাত্রা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রত্যেক ক্ষেত্রে যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, সে প্রত্যেক সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমরা একটা নির্দিষ্ট ঘনমাত্রা নিয়ে যেতে হবে। আর এজন্যই একটা ফর্মুলা আছে, আমি সেটা তোমাদের গতকালকে বলেছিলাম, মনে আছে তোমাদের? ফর্মুলাটা কি ছিল, কি মনে আছে? হ্যাঁ, দেখো তো এটা কিনা, এই ফর্মুলাটা কিনা। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার। ফর্মুলাটা এটি তো না? তো সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘনমাত্রা নির্দিষ্ট আয়তনের দ্রবণ সমান কি লিখবো আমরা, যে ওই দ্রবণের ঘনমাত্রা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা হলো এরকম, যে আমরা কি করব, যে ওই দ্রবণের ঘনমাত্রাকে ওই দ্রবণের আয়তন দিয়ে যদি আমরা গুণন করি, তাহলে যে পরিমাণটা হবে বা যে ফলাফলটা হবে, সেই ফলাফলটা হয়ে যাবে হচ্ছে আয়তন। আর ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এই যে 1 মোলার, এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিলাম। আর এই যে দুটো রাশির যে গুণনফল, এটা কত হবে, এটা কিন্তু আমরা ওই জানি না, গুণন করলে যা হয় হবে, কিন্তু এই ঘনমাত্রা কত হবে সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিলাম, কারণ এই ঘনমাত্রাটা আমাদের এক করা, এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর এটা যদি আমরা এক করতে পারি, তাহলে আমরা একাধিক সলিউশনকে আমরা একসঙ্গে যোগ করতে পারবো। যোগ করলে তাহলে আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। যেমন আমি গতকালকেও এরকম বলেছিলাম, যে ধরো 2টা গ্লাসে শরবত আছে, 2টা গ্লাসের শরবত তুমি জানো যে হ্যাঁ, 2টা গ্লাসের শরবতের মিষ্টিটা একই রকম, কিন্তু 2টা গ্লাসের শরবতের পরিমাণ একরকম নেই। একটাতে আছে ধর হাফ গ্লাস বা 20 ml, আর একটাতে আছে 15 ml, কিন্তু মিষ্টি কিন্তু একই রকম। তাহলে এখন আমরা যদি 2টা গ্লাসের শরবতকে যদি একসঙ্গে করে দিই, তাহলে কি মিষ্টিটা কি চেঞ্জ হয়ে যাবে, নাকি একই রকম থাকবে? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। কি কথা বলছো না কেন? আমার বলার সাথে সাথে রেসপন্স করবে। হ্যাঁ, সবাইকে বলছি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি এই উদাহরণগুলো দিচ্ছি, এই উদাহরণগুলোর সাথে তোমরা খুবই পরিচিত, তাই আমি উদাহরণগুলো দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে পরিমাণ ভিন্ন হলে কিন্তু সমস্যা নাই। যদি মিষ্টির পরিমাণ যদি সব ক্ষেত্রে যদি একই রকম থাকে, তাহলে সবগুলোকে আমরা একসঙ্গে করলে ওই মিষ্টির পরিমাণটা চেঞ্জ হয় না। এটা ঠিক আছে তো না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর যদি আমি বলি যে না, ওই 2টা গ্লাসে একটাতে 20 ml আছে, একটাতে 30 ml আছে, কিন্তু 2টা গ্লাসের মিষ্টিটা একই রকম না, একটা গ্লাসের মিষ্টিটা একই রকম, তাহলে যদি আমি একসঙ্গে যোগ করি, পরিমাণ তো চেঞ্জ হবেই, কিন্তু মিষ্টির পরিমাণটা কি ওই যেরকম তুমি দেখছিলে ওরকমই থাকবে, নাকি অন্য নতুন একটা মিষ্টি তৈরি হবে? নতুন একটা তৈরি হবে, কিন্তু সেটা কত, সেটা কি আমরা জানবো, বলতে পারবো? যে আমরা 2টা গ্লাসে
যেরকম দেখেছিলাম সেই রকমই হবে বা তার মাঝামাঝি হবে বা তার থেকে বেশি হবে, হ্যাঁ আমরা অনুমান করতে পারবো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কত কি মিষ্টির পরিমাণটা কেমন হবে এটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না। তো এই যে কোনোভাবেই বলতে পারবো না, এই জন্য আমরা এই সিস্টেমে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি কোন সিস্টেমে, যে না মিষ্টিটাকে আমরা নির্দিষ্ট করে দেবো, মিষ্টিটাকে আমরা সব ক্ষেত্রে নির্দিষ্ট করে দেবো, মিষ্টির পরিমাণটা নির্দিষ্ট করে দেবো। এই নির্দিষ্ট করে দিতে গিয়ে আয়তন যেটা হয় হোক সেটা আমাদের মাথা ব্যথা না আমাদের। তাহলে এখানে মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্য হচ্ছে কনসেন্ট্রেশনটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গাতে আমরা নিয়ে যাব। এই নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের আয়তন যত হয় হবে সেটা না আমাদের সমস্যা না। যদি আমরা কনসেন্ট্রেশনটা যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারি, তখন আমরা সবগুলোতে যদি আমরা যোগ করে দিই, তখন ওই যে নির্দিষ্ট কনসেন্ট্রেশন তৈরি করেছে ওই নির্দিষ্টটা নির্দিষ্টই থেকে যাবে। আয়তন তো চেঞ্জ হবে, এটা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। তাহলে কি হবে, তাহলে ওই কনসেন্ট্রেশনটা আমাদের ওই একই রকম থেকে যাবে, কারণ সবগুলো সলিউশনের কনসেন্ট্রেশন আমরা একটা নির্দিষ্ট জায়গাতেই নিয়ে যাবো, একটা নির্দিষ্ট মাত্রা আমরা নিয়ে যাব, তারপরে আমরা সবগুলোকে যোগ করবো। এই যে ঠিক আছে, হ্যাঁ সবগুলো আমরা 0.5-এ করে ফেলছি বা সবগুলো আমরা 1 মোলার করে ফেলছি, এখন এই দুইটা বা সলিউশন বা তিনটা সলিউশনকে এখন যোগ করলে, হ্যাঁ যোগ করলে যা হয় হবে, পরিমাণ আয়তন যা হয় হবে, কিন্তু কনসেন্ট্রেশন আমাদের সেই 1-ই থেকে যাবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। যে তাই যদি হয়, তখন আমরা একটা সলিউশন যেরকম যে এখান থেকে যে আমরা সলিউশনগুলো আগে টাইট্রেশনগুলো করেছি, যে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করার জন্য 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে তখন আমাদের ক্যালকুলেশনটা ঠিক এরকম সহজ হয়ে যাবে। যদি আমরা ওই কাজটা করে নিতে পারি, তখন আমাদের এই সহজ ক্যালকুলেশন যেটা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা নির্ণয় করো, টাইট্রেশন করলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ একটা, ঘনমাত্রা একটা, টাইট্রেশন আমরা একবারই করেছি, বাস আমরা খুব সহজে S1V1 S2V2 দিয়ে এই ফর্মুলায় দেওয়া টাইট্রেশন করতে পারবো। আর যদি তা না হয় তাহলে আমাদের এইভাবে সহজে ক্যালকুলেশন করাটা সম্ভব না। তাহলে আমরা এখন চিন্তা করি যে দেখি আসলে যেহেতু দুই ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, তাহলে আমরা এই দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মানে সেমিমোলারও রাখবো না, 0.26ও রাখবো না, আমরা নিয়ে যাবো কোথাও যে সেই নির্দিষ্ট ফর্মুলাতে সেই নির্দিষ্ট 1 মোলারে নিয়ে যাবো। তো 1 মোলারে নিতে গেলে আমাদের কি করতে হয়, এই প্রত্যেকটা সলিউশনের আয়তনকে তার ঘনমাত্রাতে গুণন করতে হয়। এটা আমরা ফর্মুলাতে দেখলাম, তাহলে আমরা নির্দিষ্ট 1 মোলারে আমরা এটা পেয়ে যাব। তো ঠিক আছে, আমরা সেটাই করি তাহলে। সুতরাং 40 ml সেমিমোলার, 40 ml সেমিমোলার মানে 0.5 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সমান কি, দ্রবণ সমান ওই যে সে উপরে লিখেছিলাম আয়তন ইন্টু ঘনমাত্রা। এই ফলাফলটাকে আমরা লিখছিলাম ml, মানে এই ফলাফলটা হচ্ছে নতুন একটা আয়তন বা পরিবর্তিত আয়তন, আর ঘনমাত্রা কত, ঘনমাত্রা 1 বলে এটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি। বা সেখানে ক্যালকুলেশন করলে দেখো 20 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। তাহলে প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনটার ঘনমাত্রাটা আমরা 1 মোলারে আমরা কনভার্ট করে নিয়ে নিলাম। আচ্ছা, আর আয়তনটা 40 আছে, সেখানে 20 হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখি দ্বিতীয়টার 30 ml 0.26 এর আমরা চেঞ্জ করলে কত হয়। তাহলে এই যে 30 ml 0.26 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সমান হচ্ছে 30 ইন্টু 0.26, এটা হচ্ছে ml হয়ে গেল, পরিবর্তিত আয়তন হয়ে গেল, আর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 7.8 ml, নতুন আয়তনটা হলো 7.8 ml, আর ঘনমাত্রা হয়ে গেছে 1 মোলার। তাহলে দেখো এই যে প্রথম সলিউশনের ঘনমাত্রা 1 মোলার, দ্বিতীয় সলিউশনের ঘনমাত্রা 1 মোলার। তাহলে আমরা দুইটা সলিউশনের সোডিয়াম হাইড্রোক্সাইড যে আমরা দুইবার ব্যবহার করছি, দুইবার দুই রকম ছিল, সেই দুই রকমটাকে আমরা একটা নির্দিষ্ট ঘনমাত্রা নিয়ে গেলাম, সেটা হচ্ছে 1 মোলার। আর নির্দিষ্ট ঘনমাত্রা নিতে গিয়ে আমাদের আয়তনটা চেঞ্জ হয়ে গেছে, একবার হয়েছে 40 গাছে 20, আর দ্বিতীয়বার 30 গাছে 7.8 হয়ে গেল। বাস এই 20 আর 7.8 এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা ছিল যেটা উদ্দেশ্য ছিল আমাদের একটা নির্দিষ্ট ঘনমাত্রায়। এই দেখো এখানে 1 মোলার, এখানে 1 মোলার, তার মানে দুইটা গ্লাসের সর্বত্র মিষ্টির পরিমাণটা আমি সেম করে দিয়েছি। এইবার যদি দুইটা গ্লাসকে আমি যদি একসঙ্গে করে দিই, তাহলে ওই মিষ্টির পরিমাণটা আর কখনোই চেঞ্জ হবে না, আয়তন চেঞ্জ হয়ে যাবে বাট মিষ্টির পরিমাণটা চেঞ্জ হবে না। তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এখন আমরা কি করব, আমরা বলবো যে হ্যাঁ, সুতরাং দেখো, সুতরাং ব্যবহৃত সোডিয়াম হাইড্রোক্সাইডের মোট পরিমাণ কত, তাহলে একবার হচ্ছে 20 আর একবার হচ্ছে 7.8, তাহলে দুইটা যোগ করলে এই হলো 27.8, এবং ঘনমাত্রা কত, ঘনমাত্রা এই 1 মোলার করে দিচ্ছি 1 মোলারই হবে, এবং ঘনমাত্রা কত 1 মোলার। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই ধরনের প্রবলেমের এইটুকুই হচ্ছে মেইন কাজ। এই কাজটুকু যারা বুঝবে তাদের জন্য দ্বিতীয় অংশ, মানে প্রথম অংশ ছিল এই ঘনমাত্রাটা কনভার্ট করা, আর দ্বিতীয় অংশটা হলো তোমরা আগে যেটা শিখেছো সেইটাই, মানে সহজ ক্যালকুলেশনের ক্ষেত্রে, যেটা আমি এই যে উদাহরণ একটু আগে তোমাদের দেখালাম, যে এই ধরনের সহজ ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে এটাও বলতে পারো, বা এই যে এখানে দুইটা আছে, এগুলো হচ্ছে সহজ ক্যালকুলেশন। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা নির্ণয় করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড টাইট্রেশন করবো, কতখানি ব্যবহার হচ্ছে, 50 ml ব্যবহার হচ্ছে, কি ঘনমাত্রা ব্যবহার করছেন, ডেসিমোলার ব্যবহার করছেন, বাস
এই প্রথম রাশির প্রথম বস্তু দুইটা রাশি আমাদের জানা আছে, আর দ্বিতীয় বস্তুর দুইটা রাশি আমাদের জানা আছে, আর প্রথম বস্তুর শুধু একটা রাশি জানা আছে, আর একটা রাশি আমাদের নির্ণয় করতে হবে, বাস সেটা সমান হট। খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের প্রথম অংশে কাজটা হয়ে গেল। এই কাজের মধ্যে যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারো, আমি প্রশ্ন উত্তরটা দিই, আর না হলে আমি দ্বিতীয় অংশে চলে যাবো। হ্যালো, সবাইকে বলছি। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, যারা গতকাল যারা ছিল না বা তার আগেও যারা ছিল না তাদের কাছে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু নিয়মিত এর আগে তোমরা যারা ধরো তোমরা আসছে কত 15 আছে, 23 আছে, তারপরে 20 আছে, তারপরে 1 আছে, এদের কাছে কিন্তু প্রবলেম, এই ক্যালকুলেশনটা কিন্তু আসলে ক্লিয়ার হওয়ার কথা আমার মনে হয়। এখন বাদ বাকি তোমাদের মানে চিন্তা ভাবনা আসলে হয়েছে কিনা। ঠিক আছে, তো ঠিক যদি হয় তাহলে সেকেন্ড অংশ শুরু করি। হ্যালো। জি স্যার। আচ্ছা, জি ঠিক আছে। স্যার। তাহলে দেখো এই আমার রাশির ফর্মটা কিন্তু আগের ফর্মে চলে গেল, যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করবো, শুধু তার পরিমাণ দেওয়া আছে। ঘনমাত্রা নির্ণয় করতে হবে, ঘনমাত্রা এখানে দেওয়া নেই, ঘনমাত্রা নির্ণয় করবো কি দিয়ে করবো? সোডিয়াম হাইড্রোক্সাইডে। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড এতটা টাইট্রেশন, এদিকে আমি তাকাবো না, এখন তাকাবো হচ্ছে কত, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি কতখানি, 27.8 ml। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছে 27.8 ml। ঘনমাত্রা কত? ঘনমাত্রা 1 মোলার। প্লাস তাহলে আমার দ্বিতীয় বস্তুটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে দিয়ে আমি ঘনমাত্রা নির্ণয় করব, সেটার পরিমাণ হচ্ছে 27.8 ml এবং তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা রাশি আমার জানা হয়ে গেল। আর সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা একটা রাশি জানি, 8টা রাশি জানি, ওইটাই হচ্ছে হট। তারপরে ঘনমাত্রা হচ্ছে হট। এখানে আয়তনটা জানা আছে, ঘনমাত্রা জানা নেই, ওটা নির্ণয় করতে, ওইটা হচ্ছে হট। তাহলে আমরা কি করবো এখন? আমাদের দ্বিতীয় কাজ হলো বিক্রিয়া ঘটানো। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা বিক্রিয়া ঘটাবো। তাহলে সংগঠিত বিক্রিয়াটা কি? সংগঠিত বিক্রিয়া আমরা ঘটালাম, এবং সুনির্দিষ্টভাবে কিন্তু সঠিকভাবে বিক্রিয়াটা ঘটাতে হবে। ঘটানোর পরে আমাদের কি করতে হবে? তোমার সমতা করতে হবে, যে সমতা করার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, এখানে সমতা করার প্রয়োজন আছে, কারণ অম্ল ক্ষারের প্রকৃতিটা একই রকম ছিল না বলেই এখানে আমরা সমতা করেছি। তাহলে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কারণ দুইটা অম্লক্ষার প্রকৃতিটা আসলে একই রকম নয় বলে এখানে সমতা করার দরকার হয়েছে। আচ্ছা, এখন আমরা বিক্রিয়াটা লিখলাম, সমতা করে দিলাম। এরপরে আমরা পরবর্তী কাজ হলো আমাদের ক্যালকুলেশনে চলে যাওয়া। তাই ক্যালকুলেশন চলে যাবো কি? আমরা ফর্মুলা লিখবো, যে খুব সহজ একটা ফর্মুলা, আমরা কথা আমরা শুরু থেকেই জেনে আসছি, যে S1V1 S2V2। যদি এখানে সমতা করার দরকার আছে, তাহলে এখন দ্বিতীয় কাজটা, তার পরবর্তী কাজটা কি? এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমি কোন রাশি ধরবো, আর সালফিউরিক অ্যাসিডের জন্য কোন রাশি ধরবো। এটা ধরার পরে তুমি আগে একটা কাজ করে দিতে পারো, মানে ক্যালকুলেশনটাকে সঠিকভাবে লেখার জন্য। অথবা কাজ দুইভাবে করতে পারো, যে তুমি আগে চোখ বন্ধ করে তুমি আগে এই ফর্মুলাটাই লিখলা, যে 2S1V1 সমান S2V2। অথবা তুমি লিখলে যে স্যার আমি যদি এইভাবে লিখি, যেহেতু চোখ বন্ধ করেই লিখবো, এইভাবে যদি লিখি S1V1 সমান 2S2V2, হ্যাঁ তুমি সেটাও লিখতে পারো। মানে এখানে দুইটা অপশনই তোমার জন্য থাকবে, কারণ তুমি এই যে ফর্মুলাটা লিখছো, এটা কোনটার জন্য কোন রাশি সেটা তুমি আগে এখানে নির্ধারণ করে তুমি ফর্মুলাটা লিখছো না, আগে তুমি ফর্মুলাটা লিখছো। এই যে কেন, এই যে দুই আছে, এই দুইটা ব্যবহার করে তুমি ফর্মুলাটা লিখলা। এই কথাগুলো তো মনে থাকার কথা তোমার না, আমি তো এই কথাগুলো আগেই ক্লিয়ার করে দিয়েছি, যে টুটা আমরা এখানে কিভাবে লিখি। বা আর একটা উপায় আছে, ফর্মুলা রাখা আর একটা উপায় আছে, সেটা হলো S1V1 Y S2V2, এটাও একটা উপায় আছে। তো আমি বলেছিলাম যে ওইভাবে লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তো তোমরা যদি মোল সংখ্যাটা যদি সরাসরি লিখে দাও, তাহলে তোমাদের আইডেন্টিফাই করাটা একটু সুবিধা হবে, ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। এই জন্য আমি তোমাদের পরে আমি বললাম। তারপরে যদি তোমরা মনে করো না স্যার আমরা XY দিয়ে লিখবো, হ্যাঁ সেটাও তোমরা লিখতে পারো। তাহলে সেটা লিখতে গেলে তখন আমরা এখানে শুরুতেই লিখতাম S1V1 আর হচ্ছে YS2V2, তখন আমরা এইভাবে লিখতাম। তো এখন তোমরা কোনটা চুজ করতেছো বলো তো? এটাই সুবিধা নাকি না আমি ওই XY দিয়ে লিখে দেবো? স্যার এটাই। স্যার ঠিক আছে। এটাই? আচ্ছা, এটা যদি হয় তাহলে আমি আর কোনো মানে এতে গেলাম না, তাহলে আমি এটা দিয়ে ক্যালকুলেশন আমাদের করে দিই। তাহলে প্রথমে তাহলে আমরা কি করলাম, আমরা বিক্রিয়াটা লেখার পরে আমরা চোখ বন্ধ করে আমরা এই ফর্মুলাটা আগে লিখবো। মোল সংখ্যা যে রাশির সাথে দেই কোনো ব্যাপার না, আমি আগে দিয়ে লিখলাম। ধরো আমি দিলে এখন S1V1 কার জন্য, সেটা সালফিউরিক অ্যাসিড না, এটা আমার সেটা আপাতত করার দরকার নেই। আমি লেখার পরে এখন আমি এই যে এই লাইনটার কাছে আসার আগে আমি এই করে নেবো কি, আগে এই যে মানগুলো আমি ঠিক করে নেবো। যেহেতু ফর্মুলাটা আমি লিখে ফেললাম, তারপরে আমি কি করতে হবে, তারপরে আমি এই রাশি দুটো আমি ঠিক করব, যে সালফিউরিক অ্যাসিডের জন্য কোনটা ধরবো আর সোডিয়াম কার্বনেটের জন্য কোনটা ধরবো। সরি, এটা সোডিয়াম কার্বনেটটা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড।
এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা তো বলছিলাম যে যার জন্য যে রাশি ধরবো তার সঙ্গে কিন্তু তার মোল সংখ্যা থাকে না, যার জন্য যে রাশি ধরবো তার মোল সংখ্যা কিন্তু তার সঙ্গে থাকবে না। তাহলে এই যে দেখো এই S1V1 এর সাথে কিন্তু একটা মোল সংখ্যা লেখা আছে। তো S1V1 এর সাথে যদি মোল সংখ্যা লেখা থাকে তাহলে আমরা ধরে নেব এই যে এই মোল সংখ্যা, তার মানে সালফিউরিক অ্যাসিড এখানে কি কোনো মোল সংখ্যা আছে? কোনো মোল ইউজ মানে আমরা কাউন্ট করার মতো কোনো মোল আছে? হ্যাঁ, মোল আছে, 1 মোল আছে, এটা ঠিক আছে, কিন্তু কাউন্ট করার মতো যেমন 2, 3, 4, 5 এরকম কোনো আছে? হ্যালো হ্যালো না স্যার। তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে কোনো মোল আমরা কাউন্ট করার মতো কোনো মোল আমরা কিন্তু ওইভাবে ইউজ করি নাই। কিন্তু এই যেখানে এটা বলছি এই জন্য যে যদি আমরা S1V1টা যদি সালফিউরিক অ্যাসিডের জন্য যদি ধরতে চাই তাহলে এর সাথে তো আরো 2 লেখা আছে, তারপরে আমরা ধরে নেব যে এই S1V1টা এটা আমরা কার জন্য ধরতে পারি? সালফিউরিক অ্যাসিডের জন্য ধরতে পারি, কারণ আমরা তো জানি যে যে বস্তুর রাশি ধরবো এই বস্তুর রাশির সঙ্গে তার মোল সংখ্যা থাকে না। তো এই দুইটা কার মোল সংখ্যা? এই দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড মোল সংখ্যা না? হ্যালো জি স্যার। এই 2টা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু মোল সংখ্যা, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড মোল সংখ্যা না। তাহলে আমরা এটা বলতে পারছি যে S1V1 যদি সালফিউরিক অ্যাসিডের জন্য ধরি তাহলে এই যে 2টা লেখা আছে এই 2টা আসলে সালফিউরিক অ্যাসিডের না। তাহলে S1V1 সালফিউরিক অ্যাসিডের জন্য ধরা আমাদের জন্য ঠিক আছে। যদি আমরা এটা মনে করতাম যে না স্যার ঠিক কোথায় আছে, আমি তো সালফিউরিক সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য S1V1 ধরবো, এখানে তো 2 লেখা আছে। না, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ইউজ করেছি আমরা 2, আর এই রাশির সঙ্গে 2ই লেখা আছে, তার মানে এই S1V1টা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা ধরতে পারবো না। কেন? আমরা তো জানি, আগেই শিখে নিয়েছি যে বস্তুর রাশি সেই বস্তুর রাশির সঙ্গে সেই বস্তুর মোল সংখ্যাটা থাকে না, মানে উল্টে মোল সংখ্যার হিসাবটা হচ্ছে উল্টা হয়ে যায়। তাহলে আমরা কিভাবে কি করলাম? তাহলে আমরা খুব মানে চিন্তা ভাবনা করে নেব যে এখানে S1V1 এর সঙ্গে যে মোল সংখ্যা ধরা আছে, তাহলে এই S1V1টা অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড মোল সংখ্যা হবে না, রাশিটা হবে না, তাহলে এটা হবে অবশ্যই সালফিউরিক অ্যাসিড রাশি। আর S2V2 এটার সঙ্গে কোনো মোল সংখ্যা ইউজ করা নাই, তার মানে মোল সংখ্যা ইউজ করা নেই, সেই হিসেবে আবার হওয়ার কথা ছিল সালফিউরিক অ্যাসিড, না এটা হবে না, কারণ যেহেতু আমরা বলছি যে যার মোল সংখ্যা তার সঙ্গে থাকে না, যেহেতু এখানে কোনো মোল সংখ্যা নাই, তার মানে এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা মানে রাশি, এটা আমরা বলতে পারি। এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশি হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 2 ছিল, 2টা দেখো এখানে নেই, তাহলে অবশ্যই S2V2টা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশি। তাহলে আমাদের এখানে এইভাবে আমাদের ডান পাশে আমরা এই যেখানে একটা খাড়াটা ডান পাশে এরকম একটা খাড়া টান দেবো, এই ফর্মুলাটা লেখার পরে ডান পাশে একটা খাড়া টান দিয়ে আমরা এই বরাবর এই যে প্রথম লাইনের এই বরাবর আমরা লিখবো এখানে লিখবো কি? এখানে লিখবো হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের জন্য কি হয়, S1V1 সমান কত হয়, আবার তারপরে লিখবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য S1V1 S2V2 কত হয়, সেটা আমরা লিখে তারপরে আমরা যাব যে হ্যাঁ এখানে সালফিউরিক অ্যাসিডের জন্য ঘনমাত্রা নির্ণয় করতে হবে, আর S1V1টা সালফিউরিক অ্যাসিডের জন্যই রাশি। তাহলে আমরা এখানে খুব সহজে লিখবো যে সুতরাং S1 সমান হচ্ছে S2V2/2V1। তাহলে কি এটুকু পর্যন্ত কি ক্লিয়ার হলো? হ্যালো, ইয়েস স্যার। বাকি সবাই? হ্যালো, 15 আছে, 23 আছে, 20 আছে, সবাইকে বলছি কি তোমরা আছো তো সাথে? জি স্যার। কি এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ, এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, আমি আবার বলছি, এই তোমার তোমার রাশিটা ঠিক করার জন্য তুমি আবার এই কাজটাও করতে পারো, সেটা হলো আমি তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি, আর একটু সহজ করে দেখতে দেওয়া যায় কিনা। তোমাদের কাছে মনে হতে পারে যে সেটা আবার কেমন হয়ে গেল। আচ্ছা, প্রথমে তোমরা আগে লিখলা যে আমরা জানি কি S1V1 S2V2, ব্যাস হয়ে গেল। এখন তোমরা এর সঙ্গেই কিন্তু তোমাদের এখন নির্ধারণ করে নিতে হবে। ধরো আমি কোনো ধরনের ক্যালকুলেশন আমার মানে ইয়ার করার দরকার নাই, আমি এখানে আমি একটু উল্টায় তোমাদেরকে দিলাম। ধরো আমি এখানে এইভাবেই লিখলাম, একটু ভালো করে কিন্তু খেয়াল করো, এরপরে আর কোনো আমি মানে
হয়তো আর বলা হবে না, আমি কিন্তু আর বলবো না। ধরো আমি আগে যা বলেছিলাম একটু উল্টোই দিলাম, আমি একটু চেঞ্জ করে দিলাম যে স্যার ওটা না হয় যদি এরকম হয়। আচ্ছা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লিখলাম। আচ্ছা, লেখার পরে তারপরে আমি এটাও নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে আমরা তোমার ফর্মুলাটা লেখার পরে তারপরে আমরা লিখছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা কোনটা, ধরো আমরা এটাও ধরো আমি চেঞ্জ করে দিলাম, আমি এটাও চেঞ্জ করে দিলাম, সেটা আমি তোমাদের একদম পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিই যে আচ্ছা, ধরো আমি ফর্মুলাটা লেখার পরে আমি বললাম যে এখানে আমি S1 বিয়নটা ধরবো হলো আমি কার জন্য, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তাহলে অবশ্যই কি হবে, S2V2টা হবে কার জন্য, সালফিউরিক অ্যাসিডের জন্য। সালফিউরিক অ্যাসিডের জন্য তাহলে অবশ্যই S2V2টা হবে। আমি কিন্তু পুরো রাশিটাই কিন্তু আবার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি যে যদি ওইটা না হয় যদি আমি উল্টা করেই যদি দেই তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, সেক্ষেত্রে আমরা ঠিক মতো লিখতে পারবো কিনা আমি সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে সমতা করে যে মূল সংখ্যাগুলো লেখা এটা কিন্তু সবার কিন্তু ভুল হয়। আসলে এই ক্যালকুলেশনগুলোতে আসলে এরকম জটিল না, জটিলতা হচ্ছে এইখানে। আচ্ছা, তাহলে আমি লিখলাম কি, প্রথমে আমরা যা লিখেছিলাম সেটা কিন্তু উল্টাই দিলাম। তাহলে প্রথমে আমরা ফর্মুলাটা লিখলাম, লিখে আবার বললাম এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ক্ষেত্রে কি লিখলাম, V1 S1 V1 এটা আমরা লিখলাম। আচ্ছা, S1 V1 মান কত সেটাও ঠিক আছে। এখন ফর্মুলাতে আমরা মোল সংখ্যাটা আমরা লিখবো। আমরা তো শুধু ফর্মুলা লিখেছি এবং ফর্মুলা লেখার পরে আমরা কোন বস্তু রাশি কোনটা সেটা আমরা লিখে নিলাম। এরপরে আমরা লিখবো হচ্ছে মোল সংখ্যা, এরপরে আমরা লিখবো মোল সংখ্যা। তাহলে এখন এই মোল সংখ্যাটা S1 V1 এর সাথে যাবে না S2 V2 এর সাথে যাবে। দেখো আগেই কিন্তু আমরা ঠিক করে ফেলছি, ফর্মুলাটাকে লেখার পরেই কিন্তু আমরা ঠিক করে ফেলছি S1 V1টা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশি আর S2 V2 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রাশি। এখন এই 2টা কোথায় যাবে, তারপরে বলছি সবসময় আমরা বলে আসছি যে যার রাশি, যার যে বস্তুর রাশি সেই বস্তুর সাথে তার মোল সংখ্যা থাকবে না। তাহলে আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইড রাশি কোনটা ধরেছি, S1 V1টা ধরেছি না? জি। তাহলে এই 2টা কোথায় যাবে এখন, সোডিয়াম হাইড্রোক্সাইড 2টা এখন কোথায় যাবে, কোথায় লিখবো, S1 V1 এর সাথে লিখবো না S2 V2 এর সাথে লিখবো? হ্যালো, হ্যাঁ একদম সহজ করে কিন্তু দিয়েছে। এবার যদি বলতে না পারো তাহলে ইট ইজ ভেরি স্যাড। তাহলে 2টা এখন কোন রাশির সাথে লিখবো, কারণ ফর্মুলা লিখলাম, ফর্মুলার সাথে ফর্মুলা লেখার পরে এই ফর্মুলার দুইটা রাশি আছে, দুইটা রাশি দুইটা বস্তু জন্য ডিস্ট্রিবিউশন করে দিলাম, ইন্ডিকেট করে দিলাম। তারপরে এখন এই মোল সংখ্যাটা লিখবো যেন আমার কোনোভাবেই যেন আমার ভুল না হয়, এই জন্য এত সতর্কতা অবলম্বন করা। তাহলে এখন এই 2টা আমরা কি বলছি যে বস্তু রাশি সেই বস্তুর সঙ্গে তার মোল সংখ্যা লিখবো না, আমরা লেখা যাবে না। তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে লিখেছি S1 V1, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আছে একটা মোল সংখ্যা ইউজ করা আছে সেটা হচ্ছে 2 মোল। তাহলে এই 2 মোলটা আমরা S1 V1 এর সাথে লিখবো, S2 V2 এর সাথে লিখবো। হ্যাঁ, কি এখনো ক্লিয়ার হয় নাই? হ্যালো হ্যালো সবাইকে বলছি, যারা নিয়মিত ক্লাস করে তাদের কাছে ক্লিয়ার হলো না? হ্যালো, স্যার S1 B1 এর সাথে 2 S1 V1 এর রাশিটা কার জন্য লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মোল সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল ইউজ করা আছে, 2 মোল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করেছে 2 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশি লিখছে S1 V1। আমরা বলছি যে বস্তুর রাশি সেই বস্তুর সঙ্গে তার মোল সংখ্যা থাকবে না, এক কথায় উল্টো হয়ে যাবে। আমরা সমতা করার পরে আমরা এইভাবে লিখবো যে মোল সংখ্যাটা থাকবে, যে মোল সংখ্যাটা আমরা ইউজ করলাম
ওই মোল সংখ্যাটা অন্য রাশির সঙ্গে চলে যায়, অন্য অন্য বস্তুর সঙ্গে, অন্য বস্তুর রাশির সঙ্গে চলে যায়। এটা আমরা শিখলাম। তাহলে আমরা কি লিখবো? এই 2টা কোথায় লিখবো? 2টা আমরা লিখবো সালফিউরিক অ্যাসিডের যে রাশি আছে সেই রাশির সঙ্গে লিখতে। সালফিউরিক অ্যাসিডের রাশিটা আমরা কি ধরেছি? S2V2 ধরেছি। তাহলে অবশ্যই এইখানে আমরা লিখবো জি হলো, স্যার। এইখানে আমরা লিখবো হলো S2V2, মানে ওই S2V2 এর সঙ্গে আমরা লিখবো ইচ্ছা করে এই যে মোল সংখ্যাটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না। তাহলে আমরা কি করলাম? প্রথমে ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা লিখে ফর্মুলা রাশিগুলো আমরা আগেই ঠিক করে দিলাম, দিয়ে এইবার আমরা মোল সংখ্যা কাউন্ট করব। মোল সংখ্যা কাউন্ট করে আমরা কোন রাশি কোন বস্তু রাশি দিতে হবে সেটা আমরা খুব দেখে শুনে আমরা এই যে দিয়ে দিলাম। যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিড S2V2 ধরেছি, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কোনো মোল নেই, এই জন্য আরেকটা বস্তুর সাথে মোল আছে, সেই কাউন্ট করা মোলটা আমরা সালফিউরিক অ্যাসিডে দিয়ে দিলাম। আর সালফিউরিক অ্যাসিডের যে 1 মোল ছিল সেটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশির সঙ্গে দিয়ে দিলাম। তো অন্তর লিখতে হয় না, এই জন্য আমরা লিখিনি, কিন্তু আসলে কিন্তু দেওয়া হয়েছে এই সালফিউরিক অ্যাসিড 1 মোল সেটা এসে পড়ছে সোডিয়াম হাইড্রোক্সাইড রাশির সঙ্গে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে 2 মোল সেটা চলে আসছে কার সাথে? সেটা চলে আসছে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যার সাথে। এখন এটা তো বুঝতে সুবিধা হলো, কিন্তু এখানে আবার একটু অসুবিধাও আছে। সেই অসুবিধাটা হলো যে তোমরা রাশি লিখলা, রাশির কোন রাশি মানে কার জন্য তোমরা ঠিক করে দেবে সেটাও ঠিক করে দিলা, কিন্তু ইনকেস যদি তোমরা মোল সংখ্যাটা দিতে ভুলে যাও, যে আমি রাশি লিখেছি, তারপর রাশিগুলোর কার জন্য কোনটা রাশি সেটা ঠিক করে দিয়েছি, সেই রাশিগুলোর মানও লিখেছি, এই ফাঁকে তোমার ওই মোল সংখ্যাটা লিখতে ভুল হয়ে গেল, এটাও তো হতে পারে। তারপরে সম্ভাবনা যেরকম সহজ সেরকম কিন্তু আবার ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু আবার মানে সহজে থেকে গেল। তো সব থেকে ভালো হয় প্রথমে যেটা বললাম যে তোমরা চোখ বন্ধ করে আগে মোল সংখ্যা সহ ফর্মুলাটা লিখে নিবা। আমি দুটো উপায়ের কথাই বললাম, যার কাছে যেটা ভালো মনে হয়। যদি মনে করো স্যার এখন যেটা বললেন এইটাই আমরা লিখবো, এটা লিখো, কিন্তু মোল সংখ্যা কিন্তু ক্যালকুলেশন করার সময় কিন্তু বাদ দিও না। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে কিন্তু মাথা কিন্তু ঠিক থাকে না, হওয়ার সংখ্যা হট থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস কিন্তু আসলে স্লিপ হয়ে যায়। তো এই জন্যই বলছিলাম যে যদি তোমরা এই যে প্রথমে যেটা বলেছিলাম যে আমরা চোখ বন্ধ করে আগে মোল সংখ্যা দিয়ে আমরা ফর্মুলাটা লিখবো, তাহলে মোল সংখ্যাটা এখানে চলে আসলো, মোল সংখ্যা আমরা লিখলাম কি লিখলাম না এটা নিয়ে আমাদের আর নতুন করে চিন্তা করতে হলো না। এখন আমরা দেখি যে এই যে 2 মোল সংখ্যা ব্যবহার করেছি, 2 মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ লিখেছে, মোল উল্লেখ মোল সংখ্যা আমাদের ব্যবহার করেছে 2 মোল। তার মানে এই S1 বিয়ন অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড রাশি হতে পারে না, কারণ যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড রাশিতে S1 বিয়ন ধরি, আর S1 বিয়নের সাথে 2 আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছে 2, তাহলে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড রাশিতে S1 বিয়ন হতে পারে না। যেহেতু S2V2 এর সাথে কোনো মোল সংখ্যা ইউজ করা হয়, তাহলে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের রাশিটা হবে S2V2। এভাবে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে ভুলের পরিমাণটা, ভুলের সম্ভাবনাটা একটু কমে যায়। আর যদি মনে করো না স্যার এই যে পরে যেটা বললেন এটাই আমরা করবো, বাস সেটাও করতে পারো। এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তোমার সতর্কতার উপরে এবং তোমার সুবিধার উপরে। তো যাই হোক, এইভাবে আমরা মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করে দিলেই আমরা ওই সালফিউরিক অ্যাসিডে আমরা ঘনমাত্রাটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন এই প্রবলেম নিয়ে এখন যদি কারো কিছু বলার থেকে আমাকে বলো। এই প্রবলেম আজকে আর আলোচনা করবো না। এখন নেক্সটে মাত্র কয়েকটা মিনিট আছে, আমি একটু আরেকটা আলোচনা আমি একটু ধারণা দিয়ে শেষ করা যাবে না, কিন্তু ধারণা দিয়ে আমি শেষ করবো। বলো, এখানে কার কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো। স্যার এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ফার্স্টে দিছে, মিশ্রিত করা হয়েছে 40 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে অন্য একটা দিত, তখন কি সেম ক্যাটাগরিতে করতাম? তোমার রোল কত? 2000। হ্যাঁ, ভয় পেও না। রোল কত বল? 2014। 2014 কি সাবরিনা না মাইমুনা? স্যার মাইমুনা। মাইমুনা। গণিত কি মানে গণিত কি তোমার কি ভালো লাগে? গণিতের ক্যালকুলেশন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা প্রবলেম আছে, কিন্তু এটি নিয়ে আমি সামাল দিতে পারছিলাম না, এই জন্য এই কথাটা আমি বলি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে এরকম একটা চিন্তা ভাবনা করার জন্য। দেখো তো তুমি যেটা বলতে চাচ্ছ বিষয়টা আসলে এরকম কিনা, আমি যেটা মনে করেছি সেটাই কিনা আমি দেখাচ্ছি তোমাকে। দেখো তো তুমি যেটা বলতে চাচ্ছ বিষয়টা এরকম কিনা।
দেখো তো বিষয়টা এরকম কিনা যে আমরা সোডিয়াম ইয়েস স্যার, হাইড্রোক্সাইড জি স্যার। ক্যালকুলেশন করলাম, যদি টাইট্রেশনটা যদি অন্য একটা বস্তু দিয়ে করতাম তাহলে সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ স্যার, এটাই। এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আরেকটু মানে আরেকটু মানে খুব বেশি না, আরেকটু জটিল। এটা চাইতে যেটা তোমরা শিখলে এটা চাইতে আরেকটু জটিল। তো এখানে তোমাকে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো এরকম যে আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই যে তোমার কাছে কিছু ডলার আছে, আগে তুমি এই জিনিসটা বোঝো তাহলে আবার এই ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে। আর আমি আসলে চেষ্টা করি তোমাদের বাস্তবতার সাথে উদাহরণ মিল রেখে উদাহরণ দেওয়া, যাতে তোমরা খুব সহজে এই জিনিসটা ধরতে পারো। ধরো তোমার কাছে কিছু ডলার আছে, এখন কত ডলার আছে সেটা তুমি যাকে প্রশ্ন করো তাকে বলতে হবে। তো তুমি বলে দিলা, একটা তুমি হিন্টস দিয়ে দিলা যে আমার কাছে যে ডলার আছে সেই ডলারের পরিমাণটা হলো ধরো 10 টাকার নোট তোমার 3টা লাগবে, এবং তোমার লাগবে হলো ধরো তোমার ধরো লাগবে 20 টাকার রুপি লাগবে হলো 10 টাকার নোট ধরো হয়তো লাগবে 7টা, আর তোমার 20 টাকার রুপি লাগবে হচ্ছে 5টা। এই দুইটাকে যদি একসঙ্গে করো তাহলে আমার কাছে ওই পরিমাণ মানে পরিমাণ আছে, ওই পরিমাণ আমার কাছে ডলার আছে। তাহলে তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবে যে তোমার কাছে কত ডলার আছে, তুমি কিভাবে ক্যালকুলেশন করো? তোমার কাছে যে ডলার আছে সেই ডলারের ইকুইভ্যালেন্ট মানিটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে 10 টাকা নোট 7টা। তাহলে লেখো 10 টাকা নোট 7টা লেখো, 10 × 7। আচ্ছা, আর কত লাগবে? সেটাতেই হচ্ছে না, আরো লাগবে। আর কত লাগবে? লেখো রুপি। রুপি হচ্ছে 20 ইন্টু ধরো 4। তাহলে রুপি যে আছে 20 টাকার যে রুপি আছে 20 টাকার মানে অর্থাৎ 20 রুপি 4টা লাগবে, 20 রুপি নোটে 4টা লাগবে, আর 10 টাকার নোটে লাগবে 7টা। এই দুটাকে একসঙ্গে করলে ওই পরিমাণ ইকুইভ্যালেন্ট তোমার কাছে ডলার আছে। আমার কথাটা কি বুঝতে পারলা? হ্যালো, জি স্যার। আমি সবাইকে বলছি, ধরো তোমাকে আমি আর একটু সহজ করে দিই। ধরো 10 টাকার একটা তোমার কাছে একটা পরিমাণ আছে, তুমি বললে যে হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে, কত টাকা আছে সেটা তোমাকে বলতে হবে। তখন তুমি বললে যে ঠিক আছে বলো, কিভাবে বলবো? তো তুমি হিন্টস দিচ্ছ তাকে যে 10 টাকার নোট 3টা একসঙ্গে করলে এবং 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 20 টাকার নোট 4টা একসঙ্গে করলে ওই পরিমাণ টাকা আমার কাছে আছে। তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে? তাহলে নিঃসন্দেহে এগুলোকে কনভার্ট করে নিতে হবে কততে? 1 টাকার সঙ্গে আমাকে কম্পেয়ার করে কনভার্ট করতে হবে। যে 10 টাকার নোট কটা কথা বলছে? 3টা না? হ্যালো, জি 10 স্যার। টাকার নোট 7টা। না এই যে এই সেকেন্ড পরে আবার বললে আর সহজ করে দিলাম যে আমার কাছে কিছু টাকা আছে, কত টাকা আছে সেটা আমি সরাসরি বলছি না, তোমাকে আমি হিন্টস দিচ্ছি। এই যে শোনো, আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকার বিষয়টা হলো এরকম, 10 টাকার তোমাকে 3টা লাগবে, আরো লাগবে ধরো 5 টাকার নোট 5টা লাগবে, এই পরিমাণ টাকা আমার কাছে আছে। তাহলে তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা? তুমি ক্যালকুলেশনটা করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট জায়গাতে যেতে হবে। সেটা হলো কি, 10 টাকার নোট 3টা, তাহলে 3টা গুণন দিলে কত হবে? 30 হবে না? 30 হবে না? ইয়েস স্যার। 30। তারপরে তুমি 1 টাকার সাথে কিন্তু কম্পেয়ারে কিন্তু নিয়ে গেলা, তাহলে 30। তাহলে 30 আর প্লাস 5 টাকার নোট আছে 5টা, তাহলে কত হলো? 25। 35। হ্যাঁ, 5 টাকার নোট 25, তাহলে 25। তাহলে 25 আর 30 কত হলো? এই দুইটাকে যোগ, 55। হ্যাঁ যাই হোক, এই দুইটাকে যোগ করলে তখন আমি বলতে পারবো সেই রকম। তো যাক, আজকে সময় নেই, আমি নেক্সট ক্লাসে এইটা বলবো। আর তোমাদের জন্য আমি একটা এক্সামের কথা বলেছিলাম, কিন্তু এই অজানা দ্রবণে ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে একটা ছোট্ট একটা এক্সাম নেবো অন্যান্য বারের মতো করে। আর ওই দিন আমি এই প্রবলেমটা নিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজকে একটু এই প্রবলেমটা মিনিমাইজ করার জন্য ছোট্ট একটা হিন্টস দিয়ে গেলাম, একটা উদাহরণ দিয়ে গেলাম। তোমরা অন্তত ভাবতে শেখো যে আসলে আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে আমরা এইভাবে রাখতে পারবো না, দুইটাকে আমরা একটা জায়গায় নিতে হবে। হয় সোডিয়াম হাইড্রোক্সাইড কনভার্ট করে দেবো, নাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা কনভার্ট করে দেবো। এবং সেটা করবো কিভাবে, তার